চলো ইভিএস দিয়ে শুরু করি, হ্যাঁ, সহজ জায়গা দিয়ে শুরু করি, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথম দেখো যেটি আছে সেটি হচ্ছে অ্যাকচুয়াল যদি বলা হয় ইকোলজি ইকোসিস্টেম চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন আর কি, মানে কঠিন বলতে কি, মানে আমি তোমাদের কঠিনটা করাইনি, আমি করাচ্ছি কি একদম বেসিক লেভেলটা। এটা তুমি ধরতে পারো এটা বেসিকটা তোমাদের আমি করাচ্ছি। বেসিক কেন বেসিকটা করাচ্ছি, কারণ যেহেতু তোমাদের ক্লাস 10 পর্যন্ত সিলেবাস বলেছে, সে কারণেই কিন্তু আমি বেসিকটা করাচ্ছি। এবারে আমি ইকোলজি ইকোসিস্টেম যখন এমসিকিউ করাবো, শুধুমাত্র এমসিকিউ, তখন দেখবে আরো অনেক এক্সট্রা এমসিকিউ আমি তোমাদের সেটা করাবো কিন্তু, হ্যাঁ। চলো, তাহলে ইকোলজি পরীক্ষায় কিন্তু এসেছে যে ইকোলজির ডেফিনেশন সংজ্ঞা এসেছে। কিরকম সংজ্ঞা বলছে, দা ইন্টারাকশন বিটুইন, এখানে না বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্ট কিন্তু নেই, সেখানে কিন্তু লিখে দিয়েছে অর্গানিজম। অর্গানিজম অর্গানিজমস মানেই হচ্ছে কিন্তু বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড, দিয়ে তোমাকে ওখানে দিয়ে দিচ্ছে ইকোলজি ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। তাহলে কি হবে বলো, ইকোলজি হবে। তাহলে ইকোলজি মানে বাস্তুতন্ত্র, বাংলায় বলে এটাকে কি, বাস্তুতন্ত্র। মানে পরিবেশের সজীব মানে জীবজ এবং অজীবজ যে উপাদান, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটাকে আমরা কি বলবো, বস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্র। ঠিক আছে, বাস্তুতন্ত্র। এবারে এই যে বাস্তুতন্ত্র বা ইকোলজি বা ইকোসিস্টেম, এগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন আরো এক্সট্রা জানতে হবে, যেগুলো তোমাদের হয়তো দেখবে এই পরীক্ষায় নাও আসতে পারে, বাট একটু যখন বিসিএস লেভেলে যাবে তুমি পরীক্ষা দিতে, তখন কিন্তু এত আলু আলু কোশ্চেন কিন্তু আর দেবে না, এগুলো হচ্ছে তোমাদের একদম বেসিক প্রশ্ন আর কি। তো প্রশ্নটা কি, তোমাকে প্রশ্ন আসবে, ঠিক আছে, এই পরে পরে সব জয়েন করছে। আচ্ছা, প্রশ্নটা এমন আসবে যে এই যে ইকোসিস্টেম দেখতে পাচ্ছ, ইকোসিস্টেম, তো মনে রাখবে ইকোসিস্টেমটা কিন্তু সব থেকে মোস্ট কমপ্লেক্স টপিক লেভেল, তো পরীক্ষায় কিন্তু এটা এসেছে। ঠিক আছে, একটু টাফ কোশ্চেন, বাস মনে রাখতে হবে যে মোস্ট কমপ্লেক্স ট্রপিক লেভেল কোনটি, সেটি হচ্ছে এই ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা মনে রাখবে, এটা হচ্ছে সব থেকে সব থেকে কমপ্লেক্স কিন্তু টপিক লেভেল। বাস এটি মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। এবার এসে যাচ্ছে আমরা ইকোলজি। এই যে ইকোলজি আমরা পড়লাম যে কি, না জীবজ এবং অজীবজ যে উপাদান, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করছে, এই ব্যাপারটা বা এই শব্দটা, ইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল, মনে রাখবে আর্নেস্ট হ্যাকেল। এই আর্নেস্ট হ্যাকেল কিন্তু প্রথম, বিভিআই, ঠিক আছে, এই প্রশ্ন বিসিএস এও এসেছে, এই প্রশ্ন বহু পরীক্ষায় এসেছে। ইকোলজি শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন, আর্নেস্ট হ্যাকেল। এবার সালটা তোমাদের যদি ক্যাপাবিলিটি থাকে মনে রাখবে, নাহলে দরকার নেই ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যেটাই, যে সেটা হচ্ছে ইকোলজি শব্দটা কে প্রথম ব্যবহার করেছে, ইকোলজি কাকে বলে, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নিচ্ছি ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেম এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছে, যেমন আমরা দেখলাম ইকোলজি শব্দটা কে ব্যবহার করেছে, ইম্পর্টেন্ট, ঠিক একই রকম ভাবে ইম্পর্টেন্ট যে ইকোসিস্টেম এই কথাটি প্রথম কে ব্যবহার করেছে, না এজি ট্রান্সলে। ঠিক আছে, এজি ট্রান্সলে মনে রাখবে, এ কিন্তু ইকোসিস্টেম এই কথাটা কিন্তু প্রথম ব্যবহার করেছিল। তাহলে আবারও বলছি, ইকোলজি আর্নেস্ট হেকেল, ইকোসিস্টেম এজি ট্রান্সলে। এবারে দেখা যায় যে অনেক স্টুডেন্ট কিন্তু গুলিয়ে ফেলে যে কোনটা মানে ইকোলজি হবে, কোনটা ইকোসিস্টেম হবে। ঠিক আছে, এবারে একটু তোমাদের প্রবলেম হলেও হতে পারে। তো এবারে দেখো ইকোলজি, দেখো একটু ভালো করে, ইকোলজির মধ্যে যে দেখতে পাচ্ছ ইকোলজি এল আছে, এখানেও তো এল আছে, তাহলে কিভাবে মনে রাখবে। আচ্ছা দেখো, এই ইকোসিস্টেম সিস্টেমে এজি ট্যান্সলে আছে, এজি ট্যান্সলে। আচ্ছা আমি বলে দিচ্ছি কিভাবে, পরে বলছি, কিভাবে মনে রাখবে, একটু ট্রিক্স তো কিছু না কিছু বের করতেই হবে, না তো ভুলে যাবে, তাই তো। কোনো একটা সিস্টেমকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, সেখান থেকে আমরা ট্রান্সলে মনে রাখতে পারি। হ্যাঁ ঠিক বলেছো, সিস্টেম থেকে সিস্টেমকে ট্রান্সফর্ম করতে হবে, বা
হ্যাঁ ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, তাহলে এই যে ট্রান্সলে হবে ওইখান থেকে মনে রাখতে পারো। হ্যাঁ, আমরা তো চাই যে অনেক রকম সিস্টেমকে আমরা ট্রান্সফর্ম করব, কিন্তু হ্যাঁ হ্যাঁ পারি না, তো সেখান থেকে ট্রান্সলে, আর বাদ বাকি যেটা আছে সেটা আছে হ্যাকেল। ঠিক আছে, আনলেস ঠিক আছে, হ্যাঁ। তো মনে রাখতে হবে, আলটিমেট কিছু নয়, মনে রাখতে হবে। আচ্ছা, এবারে এই যে ইকোসিস্টেম, ইকোসিস্টেমের উপাদানগুলি কি কি আছে আমরা একটু দেখে নিই। দু রকমের উপাদান আছে, আমরা দেখলাম যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং হচ্ছে কি না বায়োটিক কম্পোনেন্ট। খুব ইম্পর্টেন্ট, অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক মানে অজীবজ উপাদান। অজীবজ উপাদানগুলি কোনগুলো? না আলো আছে মানে লাইট, টেম্পারেচার মানে তাপমাত্রা, জল আছে, মাটি আছে, বাতাস, মানে যেগুলো বুঝতেই পারছো যে যেগুলো জীবন নেই সেগুলোকে আমরা অজীবজ উপাদান বলছি, এগুলো বেশি। ঠিক আছে, এগুলো বলার বা বোঝানোর কিছু নেই। এবারে বলছে যে অজীবজ যে উপাদানগুলি শক্তির উৎস এবং পরিবেশগত সীমা নির্ধারণ করে। ঠিক আছে, ছেড়ে দাও, এটা জানার দরকার নেই। আচ্ছা দেখো, এবারে জীবজ উপাদান মানে বায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্টের মধ্যেই কিন্তু পড়ে যাবে কি না প্রডিউসার। তাহলে এটি কিন্তু আমাদের ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। প্রডিউসার সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে হবে। প্রথম যেটি প্রশ্ন প্রডিউসার সম্বন্ধে, যে সমস্ত, দেখো প্রডিউসার মানে কি, যেগুলো প্রডিউস করে, মানে কি খাবার তৈরি করে যেগুলো, মানে সবুজ, সমস্ত সবুজ উদ্ভিদ কি করতে পারে, খাবার তৈরি করতে পারে, তাই তো। আচ্ছা বলতে পারবে, আমরা জানি যে যে সমস্ত অ্যাকচুয়াল উদ্ভিদই হচ্ছে খাবার তৈরি করে, তাহলে এমন কোন প্রাণী আছে যেটা খাবার তৈরি করতে পারে? ব্যতিক্রম কিছু আছে? প্রাণী বাট খাবার তৈরি করতে পারে, প্রাণী কিন্তু খাবার তৈরি করে। ইউগ্লিনা ক্রাইসামিমা বলে একটা প্রাণী আছে, এরা তো খাবার, আহ, এটা সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক, সালোক সংশ্লেষ করতে পারে, দিয়ে খাবার তৈরি করতে পারে, ইউগ্লিনা এবং ক্রাইসামিবা, তাই তো। ইউগ্লিনা ও ক্রাইসামিবা। ঠিক আছে, এই যে দুটো প্রাণী আছে, এই দুটো প্রাণী এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, মানে এরা খাবার তৈরি করতে পারে সালোক সংশ্লেষ পদ্ধতিতে। দেখো, অ্যাকচুয়াল কোন প্রাণী তার নিজের দেহে কিন্তু খাবার তৈরি করতে পারে না, খাবার তৈরি করে ও অ্যাকচুয়াল মানুষ হচ্ছে কি বলতো কনজিউম করে আর কি, কনজিউমার। ঠিক আছে, আমরা হচ্ছে কি কনজিউমার। তো অ্যাকচুয়াল আমরা খাবার কিন্তু নিজেরা তৈরি করতে পারি না, তাহলে খাবার আমরা কোথা থেকে পাই? না আমরা প্ল্যান্ট থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ খাবার তৈরি করে সেই খাবারটাকে আমরা খাই। বুঝা গেল? তাহলে এখানে এমন একটি প্রাণী বা এমন দুটি প্রাণী যে প্রাণীগুলো কিন্তু খাবার তৈরি করতে পারছে, সেটি কি দেখলাম না খাবার তৈরি করতে পারছে ইউগ্লিনা এবং ক্রায়োসামিবা। ঠিক আছে। আচ্ছা, সমস্ত সবুজ উদ্ভিদ তাহলে কি বললাম, এরা হচ্ছে প্রডিউসার। এবারে পরীক্ষায় যেটি আসবে তোমাদের, যে এই যে খাবার তৈরি হচ্ছে কি পদ্ধতিতে, না সালোক সংশ্লেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে। এবার সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে খাবার তৈরি হচ্ছে, তাহলে খাবারের মধ্যে কি এমন জিনিস যেটা আমাদের খাবার প্রয়োজন পড়ছে, না খাবারের মধ্যে অ্যাকচুয়ালি শক্তিটা স্টোর হচ্ছে, জমা হচ্ছে। ঠিক আছে, এবারে শক্তিটা এলো কোথা থেকে, না এই সান, সূর্য থেকে। মন দিয়ে শুনবে, এই যে সূর্য, সূর্যের যে আলো, সেই আলো কি পড়ছে না একটা গাছের মধ্যে। ধরো আমি সাপোজ একটা গাছ আঁকছি, হ্যাঁ, ঠিক আছে, তো এই গাছের মধ্যে ধরো একটা, এই যে মানে সূর্য এসে পড়ছে, পড়ে যে সূর্যের যে শক্তিটা আছে সেই শক্তিটা কি না যে কোনো খাবারের মধ্যে কি হচ্ছে না স্থিতি শক্তি বা রাসায়নিক শক্তি এটাকে জমা রাখছে। তাহলে মন দিয়ে শুনো, এটা ছিল কি শক্তি? সৌরশক্তি। ঠিক আছে, সৌর শক্তিটা এসে কোথায় পড়ছে? এইখানে গাছে পড়ছে, গাছ নিচ্ছে ওটা, নিয়ে সে জমা রাখছে কি হিসাবে, না রাসায়নিক শক্তি হিসাবে। ঠিক আছে, রাসায়নিক শক্তি, বা অনেক জায়গায় তোমরা পাবে স্থিতি শক্তি, একই জিনিস কিন্তু। তাহলে প্রশ্ন হবে যে খাবারের মধ্যে কি শক্তি জমা থাকে? বলো, খাবারের মধ্যে কি শক্তি জমা থাকে? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি জমা রাসায়নিক থাকে। শক্তি বা স্থিতি বা শক্তি। স্থিতিশীল। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে মনে রাখবে এটা ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষায় কিন্তু এসেছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেটা সে সৌর শক্তিকে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল শক্তি বা স্মৃতিশক্তি রূপে জমা রাখে। মিউট করে দিবে, কথা বলে সঙ্গে সঙ্গে মিউট করবে। তোমরা কেন মিউট করোনি বলো তো? বলে সঙ্গে সঙ্গে মিউট করো, কেন মিউট রেখেছো? এই যে অপূর্ব, কথা শুনছো না? মিউট করবে, বলে সঙ্গে সঙ্গে মিউট, আর রেকর্ডিং ভুলভাল চলে যাবে তোমাদের।
ঠিক আছে, দেখো বলছে উৎপাদকই খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর। তাহলে ফার্স্ট টপিক লেভেল কোনটা? না ফার্স্ট টপিক লেভেল হচ্ছে এই যে প্লান্ট বা উদ্ভিদ। আচ্ছা তাহলে বলো তো দেখি, প্রাইমারি প্রডিউসার ইন অ্যান ইকোসিস্টেম কি হবে? কোন একটা ইকোসিস্টেমের প্রাইমারি প্রডিউসার কোনটি হবে? সবুজ উদ্ভিদ। হ্যাঁ, ঘাস উদ্ভিদ হবে। গাছপালা, এই যে ঘাস। এই যে plants, এই যে প্ল্যান্ট বা উদ্ভিদ, এইটি মনে রাখবে প্রাইমারি, যেটি বলবো সেটি পরীক্ষায় এসেছে, মাথায় খেয়াল রাখবে। প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি প্রডিউসার ইন অ্যান ইকোসিস্টেম। কোন একটা ইকোসিস্টেমের প্রাইমারি প্রডিউসার কি? না উদ্ভিদ বা প্ল্যান্ট, মনে রাখতে পারবে। এবং এই যে প্ল্যান্ট বা এই যে প্রডিউসার, ঠিক আছে, এই যে প্রডিউসার, এই প্রডিউসারই কিন্তু মনে রাখবে এ কিন্তু মধ্যস্থতাকারী কার কার মাঝে? না এই বায়োটিক এবং অ্যাবায়োটিক, এই দুটোর মাঝে কিন্তু একটা ইন্টারমিডিয়েটের, মানে তুমি ধরতে পারো যে সংযোগ স্থাপন করে বা মধ্যস্থতাকারী। তাহলে পরীক্ষায় এসেছে যে প্রডিউসার সম্বন্ধে, ঠিক আছে। তাহলে প্রডিউসার, এই প্রডিউসার মনে রাখবে এটা কি? না ইন্টারমিডিয়েটারিজ। মন দিয়ে শোনো, পরীক্ষায় এসেছে কিন্তু, হ্যাঁ। intermediaries intermediaries between biotic and abiotic component, ঠিক আছে। তাহলে বায়োটিক এবং অ্যাবায়োটিক এটা ইন্টার মেডিকেলস মানে হচ্ছে তোমার ওই মধ্যস্থকারী আর কি, হ্যাঁ? মধ্যস্থকারী, ঠিক আছে। তাহলে বায়োটিক এবং অ্যাবায়োটিকের মধ্যে মধ্যস্থকারী কোনটা? সেটা হচ্ছে প্রডিউসার। চলো এরপরে দেখে নিই আমরা খাদক। দেখো খাদক বেসিক কনসেপ্ট। খাদক হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এগুলো বেসিক জিনিস। তোমরা একটা ভাবো, একটা প্লেন জিনিস ভাবো না। ধরো প্রথমে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়, ধরো একটা ঘাস আছে, ঠিক আছে, ধরো যে কোনো ঘাস। এই ঘাসকে কি করছে না প্রথমে একটা ফড়িং খাচ্ছে। কে খাচ্ছে? ফড়িং খাচ্ছে, ঠিক আছে। ফড়িং খেলো, ঘাসটাকে কি হলো? একটা ফড়িং খেয়েছে। তাহলে ফড়িংটা এখানে কি? না ফড়িংটা মনে রাখবে প্রাইমারি কনজিউমার, ঠিক আছে। সে প্রাইমারি খাদক, প্রাথমিক খাদক বা ফার্স্ট খাদক বলতে পারি, ঠিক আছে। প্রথম খাদক বা প্রাইমারি খাদক কি? না ফড়িং, কারণ ফড়িং ঘাস খেলো, ঠিক আছে। বা তুমি বলতে পারো, আমি যদি প্লেন হরিণের কথা বলি, হরিণও কি করছে? ডাইরেক্ট ঘাস খাচ্ছে, ঠিক আছে। তাহলে হরিণকেও আমরা বলতে পারি কি? না প্রাইমারি কনজিউমার, তাই তো। সে প্রাথমিকভাবে খাচ্ছে আর কি, কনজিউম করছে। এবার এই ফড়িংটাকে একজন তো খাচ্ছে। ফড়িংটাকে কে খাচ্ছে? না ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ঠিক আছে। তাহলে ব্যাঙটা কি হয়ে গেল? না ব্যাঙ এখানে হয়ে গেল কি? সেকেন্ডারি কনজিউমার বা গৌণ খাদক। এবারে এই ব্যাঙকে আবার কেউ না কেউ খাচ্ছে। কে খাচ্ছে? সাপ খাচ্ছে, ঠিক আছে। আবার সাপ কে খাচ্ছে? ময়ূর খাচ্ছে, ঠিক আছে। এবারে ময়ূরকে আবার কে খাচ্ছে? না ময়ূরকে খাচ্ছে অ্যাকচুয়াল ময়ূর যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে বিয়োজক কি করছে? বিয়োজক এ কিন্তু কি করছে? না মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। মানে যখন ময়ূর মারা গেল, মারা যাওয়ার পরে দেখবে তাকে মাটির সঙ্গে কেউ না কেউ মিশাচ্ছে। সেটা কে মিশাচ্ছে? বিয়োজক। মানে তুমি ধরতে পারো ব্যাকটেরিয়া, ছত্রাক, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি। তো এইগুলো কি করছে? না তাকে মাটির সঙ্গে পুরো কিন্তু মিশিয়ে দিচ্ছে। তাহলে বোঝা গেল। তাহলে এইরকম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তোমাকে যে কোনো একটা প্রশ্ন দেবে, বেসিক প্রশ্ন দেবে, এখান থেকে কিন্তু খুব কঠিন প্রশ্ন আসে না। কঠিন প্রশ্ন আমি একটি বলবো যেটা পরীক্ষা আসবে, ঠিক আছে। আচ্ছা আগে বলো, দেখলাম কি এই যে বিয়োজক যেগুলি আছে, যেগুলি বিয়োজক, বিয়োজক কি করছে না কোনোটা, ধরো সাপোজ কোন একটা প্রাণী মারা গেল, সেই প্রাণীটাকে বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, হিবিজিবি যা থাকবে আর কি, ফাঙ্গিটাই মেনলি, ফাঙ্গি এবং ব্যাকটেরিয়াই করে মেনলি। এরা কি করছে না মৃতদেহটাকে প্রথমে পচিয়ে দিচ্ছে, ঠিক আছে। মৃতদেহকে পচিয়ে পুষ্টি, পুষ্টিগুলো কি করছে না মাটিতে আবার ফিরিয়ে দিচ্ছে। এই কারণে একে কি বলা হবে? না প্রকৃতির ঝাড়ুদার বলা হয়, ঠিক আছে। প্রকৃতির ঝাড়ুদার, কারণ প্রকৃতিকে পরিষ্কার করছে। এবারে প্রকৃতির ঝাড়ুদার কিন্তু আরো একটা বলা হয়, কাকে বলা হয় বলতো? কাক, কাককে বলা হয় কিন্তু, হ্যাঁ। কাক।
ঠিক আছে, কাক বলতে পারো, আরো যেটা খায় অ্যাভেঞ্জারের মধ্যে শকুনও তো পড়বে। শকুন আছে, ঠিক আছে, শকুন আছে। ঝাড়ুদার পাখি। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, এটা স্ক্যাভেঞ্জার অফ নেচার, ঠিক আছে। প্রকৃতির ঝাড়ুদার এগুলোকে বলা হয়, কাককে বলা হয়, শকুনকে বলা হয়। হ্যাঁ, আর তাহলে এগুলো মনে রাখবে, এগুলো দেখবে তোমার যে সমস্ত নোংরা বা কোনো একটা প্রাণী মারা গেছে, সেই খাবারটা সেটা কিন্তু খেয়ে নিচ্ছে, যে কারণে একে কি বলা হচ্ছে না প্রকৃতির ঝাড়ুদার বলা হচ্ছে। আচ্ছা, তোমাদের আমি বললাম, সাপোজ এখানে তাহলে আমি দেখলাম যে কি, প্রথম একটা ধরো হরিণ আছে, হরিণকে আবার কে খাচ্ছে, ধরো বাঘ খেয়ে নিচ্ছে, ঠিক আছে, বা শিয়াল খেয়ে নিচ্ছে। হ্যাঁ, শিয়ালটা আবার মারা যাচ্ছে, যে বিয়োজক। এবারে কোনো জায়গায় দেখবে চেনটা একটু লম্বা হয়েছে বা দুটো তিনটা আছে, আবার কোনো জায়গায় চেনটা দেখবে বেশি নেই, ঠিক আছে, কম আছে, মানে তুমি উদ্ভিদ থেকে হরিণ, হরিণ থেকে বাঘ, ওখানেই শেষ হয়ে গেল। তাহলে এরকম কোনো ব্যাপার নেই, এই চেন নিয়ে এরকম কিন্তু প্রশ্ন আসে না, ঠিক আছে। তোমাকে মনে রাখতে হবে যে যে প্রডিউসার সেটা কিন্তু কোনো একটা ইকোসিস্টেমের, আমি বলেছিলাম যে এটা হচ্ছে কোনো একটা ইকোসিস্টেমের প্রাইমারি প্রডিউসার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখলাম সবকিছু তো দেখলাম যে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক বা টার্সিয়ারি কনজিউমার। এখন তোমরা বলো তো দেখি, তাহলে মানুষ কি, মানুষটা কি? সর্বভুক। হ্যাঁ? টার্সিয়ারি। না, আমি টার্সিয়ারি। 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 আচ্ছা দেখো, অপশনে আছে, এরকম আমি বলে দিচ্ছি, অপশন বলছি: প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি কনজিউমার। কি করবে বলো, বলো। অপশন গুলো স্যার আরেকবার। বোট হবে মনে হয়। হ্যাঁ, এটা মনে রাখবে, প্রাইমারি এটা টার্সিয়ারি দুটোই হবে, সে এটা তো হচ্ছে বোথ ঘাস হবে। সবজি পাতিও খায়। হ্যাঁ, এটা হচ্ছে বোথ হ্যাঁ। হবে। বোথ কি না, প্রাইমারি এন্ড টার্সিয়ারি। না, টার্সিয়ারি নয়, সেকেন্ডারি, ঠিক আছে, সেকেন্ডারি। সেকেন্ডারি কনজিউমার। এটা এসএসসি তে আসা প্রশ্ন। তাহলে কত প্রশ্ন দেখো, এই প্রশ্ন তুমি সারা জীবনেও করে আসতে পারবে না পরীক্ষার হলে, তুমি যদি আগে থেকে না জানো। তাহলে মানুষ এমন একটা জিনিস, সে হচ্ছে কি না প্রাইমারি কনজিউমার। কেন বলছি? কারণ বিকজ সে কিন্তু ঘাস খায়। ঘাস বলতে কি সরাসরি ঘাস খাচ্ছি আমরা? ঘাসকে অ্যাকচুয়ালি সবজি খাচ্ছি আমরা। সবজিটা তো ঘাসই না, তাহলে আমরা প্রাইমারি কনজিউমার হলাম নি? তাহলে আমরা প্রাইমারি কনজিউমার। সেই সঙ্গে সঙ্গে আমরা কি খাচ্ছি না, ঘাস যে জিনিস, ধর আমরা বিভিন্ন চিকেন খাচ্ছি, ঠিক আছে, বা অন্য কিছু খাচ্ছি, ঠিক আছে, মানে সেটা কি খাচ্ছি, সেটা সেকেন্ডারি যে কনজিউমার আছে তাকে কিন্তু আমরা খাচ্ছি, সেই জন্য আমরা কিন্তু সেকেন্ডারি কনজিউমারও। বোঝা গেল? তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি বোথ কিন্তু আমরা কনজিউমার। বোঝা গেল? এবার তোমরা বলবে যে স্যার আমরা তো সাপও খাই, তাই তো, তাহলে তো টার্সিয়ারিও কনজিউমার হবে না। এখানে কিন্তু অপশনে কিন্তু দেয়নি এটা, ঠিক আছে। সেকেন্ডারির মধ্যেই তো পড়ে যাচ্ছে এগুলো না, কখনো কখনো দেখবে চেনটা ছোট হয়ে যাবে, চেনটা কম হয়ে যাবে না, তখন তো সেকেন্ডারির মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমরা খাদ্য শৃঙ্খল। স্যার মাছ কি সেকেন্ড প্রগৌণ? মাছ, মাছ হ্যাঁ। মাছ অ্যাকচুয়ালি কি খায় আগে বলো? মাছ তোমার ওই মাছ বিভিন্ন জলের পোকাও খায়। পোকামাকড় টার্সিয়ারি। ওটা সেকেন্ডারি কনজিউমার হবে আর কি, ফিশ হতে পারে সেকেন্ডারি, ও ঠিক আছে। আবার অনেক মাছ আছে মাছকে খাচ্ছে, তখন সেটা আবার টার্সিয়ারি হয়ে গেল কনজিউমার। হুম। বুঝতে পারছো এই কনসেপ্ট তোমাদের? মানে এগুলো এরকম ভাবে প্রশ্ন কখনো আসে না। সাপোজ আমি তোমাকে বলছি, অ্যাকচুয়াল দেখো, আমরা বললাম ধরো ঘাস, ঠিক আছে, অনেক মাছ আছে ডাইরেক্ট ঘাস খায়, দেখবি অনেক মাছ আছে কিন্তু খায়। আবার অনেক মাছ আছে পোকা খাচ্ছে, সেই পোকাকে একটা, ধরো ছোট মাছ খেলো, সেই ছোট মাছটাকে আবার একটা বড় মাছ খেয়ে নিয়েছে, তখন তুমি কি করবে বলো? কথাটা বুঝতে পারছো আমার? কারণ মাছকেও তো মাছ খাচ্ছে না। হ্যাঁ। ঠিক আছে, এবার দেখো খাদ্য শৃঙ্খল এবং শক্তি প্রবাহ, ফুড চেন বা এনার্জি ফ্লো। অ্যাকচুয়াল ফুড চেন যেটা আমরা খাদ্য শৃঙ্খল দেখলাম, প্রথমে কি আছে, ধরো উৎপাদক থেকে ধরো তৃণভোজী যেটা ঘাস খাচ্ছে, তারপরে মাংসাশী। যেমন উদাহরণে কি দেখলাম আমরা, যে ঘাসকে খাচ্ছে ফড়িংকে খাচ্ছে ব্যাংকে খাচ্ছে সাপকে খাচ্ছে ঈগল,
ঠিক আছে। এখন দেখো সব বিষয় দেখো বলে সব খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে কিন্তু স্টার্ট বা শুরুটা হচ্ছে, তাহলে মেন যে শুরুটা হচ্ছে সেটা কিন্তু সবই এই উৎপাদক থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত খাদ্য শৃঙ্খল বা ফুড চেন স্টার্ট ফ্রম কি না প্রডিউসার থেকে। ঠিক আছে, প্রডিউসার মানে উৎপাদক, এটা হচ্ছে উৎপাদক মানে প্রডিউসার আর কি। এটা এসেছে পরীক্ষায়, এটাও আবার এসএসসি তে আসা প্রশ্ন। ঠিক আছে, এসএসসি তে এই ধরনের জটিল কোশ্চেন গুলো আবার সায়েন্সের কোশ্চেন বেশি আসে, তুমি এমনি নর্মাল পরীক্ষাতে বেশি পাবে না আর কি। হ্যাঁ, এসএসসি তেই পাবে। তাহলে খাদ্য শৃঙ্খলে যদি বলা হয় যে সব সময় শুরু হয় কোথা থেকে, কোথা থেকে শুরু হয় না প্রডিউসার থেকে। প্রডিউসার থেকে কিন্তু খাদ্য শৃঙ্খল বা ফুড চেন কিন্তু শুরু হয়। এরপরে দেখো আমরা একটা সূত্র, সেটা হচ্ছে লিন্ডম্যানের 10% সূত্র, ছোটবেলায় আমরা পড়েছি। এবারে প্রথম প্রশ্ন আসবে যে শক্তির 10% সূত্রটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন? শক্তির 10% সূত্রটি কোন বিজ্ঞানী বিজ্ঞানী দিয়েছিলেন? লিন্ডম্যান। হ্যাঁ, বিজ্ঞানী লিন্ডম্যান দিয়েছিলেন। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন আসে যে শক্তির 10% সূত্রটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী লিন্ডম্যান দিয়েছেন। আবার যদি ডাইরেক্ট কোশ্চেন দিয়ে যাই যে লিন্ডম্যানের কত শতাংশ সূত্র, তখন 10% সূত্র দিব। ঠিক আছে, এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে। এবারে বিজ্ঞানী লিন্ডম্যান কি কথা বলেছিল সে কথাটা ভালো করে মন দিয়ে শুনুন। তিনি বলেছিলেন যে খাদ্য শৃঙ্খলের এক স্তর থেকে অন্য স্তরের শক্তি স্থানান্তরের সময় মাত্র 10% পরবর্তী স্তরে জমা হয়, বাকি 90% শ্বসন, চলন বা তাপ হিসাবে কিন্তু নষ্ট হয়ে যায়। মানে এক কথায় তার বডি গঠন বা দেহ গঠনের জন্য সে কত পার্সেন্ট খরচ করে দেয়? 90% খরচ করে দেয়। আর নেক্সট যে যাকে দিচ্ছে, মানে এক কথা ভালো করে মন দিয়ে শোনো, ধরো আমি একটা ঘাস আছে, সেই ঘাসকে একটা কেউ খেয়েছে, কোনো একটা প্রাণী খেয়েছে, সে 100% কি করেছে? জমিয়েছে। ঠিক আছে, মানে তার বডির মধ্যে 100% আছে, 100%-এর মধ্যে সে তার বডি গঠন বা বডির বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য সে কি করবে? 90% খরচ করে দেবে। ঠিক আছে, এটা কি করবে? সে খরচ করবে, দিয়ে সে কি করবে না 10% ট্রান্সফার করবে, মানে শক্তির এটা ট্রান্সফার হবে, ট্রান্সফার করবে। নেক্সট মানে তাকে যেটা খাবে, ধরো ফড়িং আছে, সে ফড়িংকে যে খাবে সে কিন্তু পাচ্ছে তাহলে কত? এই 10% পাচ্ছে। মন দিয়ে শুনতে পাচ্ছ? সে কিন্তু 10% পাচ্ছে, সেই শক্তিটা কত পার্সেন্ট পাচ্ছে? 10%। এবারে ধরো আবার একজন এলো, যে খেয়েছে ওকে, ঠিক আছে, ওই ফড়িংটাকে যে খেয়েছে, ধরো ব্যাঙের দেহে তাহলে কি 10% থাকবে না কত পার্সেন্ট থাকবে? এই কে বলতে পারে এটা? 1%। 10%? আমি জানি ভুল করবে। এই 1% 10% 1%। না, ওইটা আবার তার 100% হয়ে গেল। ঠিক আছে, তার জন্য ওটা কি হয়ে গেল? 100% হয়ে গেল। এবারে তুমি বলতে পারো যে তাহলে সে ব্যাঙ, একটা বলো তো দেখি, ব্যাঙ কি শুধুমাত্র একটা ফড়িংকে খেয়ে কখনো তার জীবন কেটে যায়? তাই কিন্তু আরো ফড়িং খেতে হয়, তাহলে ওই 10 করে সে কিন্তু নিচ্ছে, বাট তার দেহে আলটিমেট যেটা স্টোর হচ্ছে, জমা হচ্ছে, সেটা কিন্তু আবার 100% হয়ে যাচ্ছে। সেই 100%-এর সে আবার কিন্তু 90% কি করবে? আবার খরচ করবে। ঠিক আছে, আবার কি করবে? তাকে খাবে তো কেউ, ব্যাংকে কেউ তো খাবে। কে খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপের দেহে যেটি যাবে সেটা হচ্ছে 10% শক্তি। ঠিক আছে, 10% শক্তি কিন্তু সঞ্চারিত হবে। যে এই পদ্ধতিটাকেই কে দিয়েছিলেন? না বিজ্ঞানী লিন্ডম্যান। ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে, বোঝা গেছে? এত কিছু তোমাদের আসে না, এত কঠিন ভাবেও আসবে না, তোমরা সিম্পল ওয়েতে মনে রাখো যে 10% সূত্রটি কে দিয়েছিল? লিন্ডম্যান। এবং এই যে সূত্রটা কিসের সূত্র? কিসের সূত্র বলো? শক্তির প্রবাহের সূত্র। শক্তি শক্তির প্রবাহের সূত্র। ঠিক আছে, শক্তি প্রবাহের সূত্র মনে থাকবে। শক্তি প্রবাহের সূত্র, এইখান থেকে দুটি প্রশ্ন আসে, আর এর বাইরে কোনো কোশ্চেনই আসে না। আর 10% সূত্রটা আসবে। আচ্ছা, শক্তি যে প্রবাহ হচ্ছে কেমন? মানে ধরো সাপের থেকে ব্যাঙের গেল, আবার ব্যাঙ থেকে কি সাপ যাবে? না, এরকমটা কিন্তু নয়। এটা হচ্ছে একমুখী, মানে ব্যাঙ থেকে সাপ যাবে, বাট সাপ থেকে ব্যাঙ যাবে না। ঠিক আছে,
যদি এটাকে আমরা ধরেই নিই এটা ব্যাঙ, ঠিক আছে, তাহলে ব্যাঙ থেকে সাপে যাবে, বাট সাপ থেকে কিন্তু আবার ব্যাঙে যাবে না। দ্যাট মিনস আমি বলতে চাইলাম যে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহটা কেমন হবে না একমুখী হবে। ভিভিআই ইম্পর্টেন্ট, শক্তির প্রবাহটা কেমন হবে একমুখী হবে, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা বোঝা গেছে, বোঝা গেছে প্রত্যেকের? আচ্ছা এবার দেখো কি বলেছে এখানে, একটা দিয়ে দিয়েছে সূর্য, সূর্য থেকে কোথায় যাচ্ছে শক্তিটা, উৎপাদকে যাচ্ছে, উৎপাদক থেকে খাদকে যাচ্ছে, খাদক থেকে বিয়োজকে যাচ্ছে। এবার তোমরা মনে হতে পারে যে স্যার শক্তি আবার কি পুনরায় সূর্যের কাছে ফিরে যায়? না, শক্তি কখনোই কিন্তু পুনরায় সূর্যের কাছে ফিরে যায় না, এটা মাথায় খেয়াল রাখবে, এটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হবে যে শক্তি কখনোই কিন্তু সূর্যের কাছে কিন্তু পুনরায় ফিরে যায় না। আচ্ছা মোটামুটি একটা চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে? খুব ভালোভাবে মনে মানে যেগুলো বললাম, যে যে জায়গাগুলো বললাম এইগুলো একটু দেখবে আর কি। এখান থেকে তেমন পড়ার কিছু নেই, কোশ্চেন দেখবে না, একদম পাতি কোশ্চেন এসেছে, কোশ্চেন গুলো সব নিচে রেখেছি আমি। আচ্ছা এবার দেখো জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কাকে বলে না, কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের জীবের, উদ্ভিদ প্রাণী বা অণুজীব সমাবেশকে আমরা একসঙ্গে কি বলবো, জীব বৈচিত্র্য বলবো। জীব বৈচিত্র্য কে প্রথম এই শব্দটি প্রবর্তন করেন? এটি আবার পরীক্ষার জন্য ভিভিআই, ডব্লিউ জি রোজেন প্রথম জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটা কিন্তু ব্যবহার করেছিল। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন, বলো দেখি ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি কত সাল? ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি বলো কত, কত সাল? ইন্টারন্যাশনাল 2010। 2010 ভিভিআই, হ্যাঁ ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি কোন সালকে বলা হয়? 2010 সালকে বলা হয়, হ্যাঁ। আচ্ছা তাহলে বায়োডাইভার্সিটি আমরা দেখে নিলাম, এবারে বায়োডাইভার্সিটি হটস্পট। আচ্ছা হটস্পট শব্দটা এলো কোথা থেকে? দেখো তোমরা দেখবে ধরো যখন কোন একটা জায়গায় ডান্স হয়, ঠিক আছে, ডান্স হলে না দেখবে ধরো স্টেজটা প্রথমে দেখবে পুরো লাইট অফ করে দেওয়া হয়, স্টেজের লাইট অফ করে দিয়ে দেখবে যে আসছে ডান্স করতে, ঠিক আছে, দেখবে সে প্রবেশ করছে যখন একটা স্পটলাইট শুধুমাত্র তার দিকে ফেলা হয়, ঠিক আছে, মানে একটা লাইট আর কি, স্পটলাইট অনলি মাত্র, মানে সে যেদিকে ডান্স করবে বা যেদিকে ঘুরবে সেই স্পটলাইটটা কিন্তু তাকেই কভার করবে, পুরো স্টেজ কিন্তু ব্ল্যাক অবস্থায় আছে, কালো অবস্থায় আছে। এটাকে আমরা বলবো কি হটস্পট। ব্যাপারটা বুঝতে পারলে? হটস্পটটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পটটা ক্লিয়ার হবে। এটা আগে ক্লিয়ার হয়েছে? হটস্পটটা বুঝতে পারলে? হ্যাঁ তাহলে স্যার ফোকাসের মতো তো একদম ফোকাস। এবারে বায়োডাইভার্সিটি হটস্পটটা কি না, বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পৃথিবীর এমন অঞ্চল যেখানে মানে প্রজাতির প্রাচুর্য, মানে স্পিসিস খুব বেশি আছে এবং বহু এন্ডেমিক প্রজাতি বলতে যে প্রজাতিগুলো মানে ডেঞ্জার অবস্থায় আছে, এন্ডেঞ্জার প্রজাতি, সেগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু সেগুলো আছে কিন্তু মানব কার্যকলাপের ফলে অঞ্চলটি মারাত্মকভাবে বিপন্ন, তাকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলবো। তাহলে পুরোটা না বোঝা গেল, মন দিয়ে শুনো। তাহলে হটস্পট শব্দটা আমি তোমাদের হটস্পট কিন্তু দেখিয়ে দিয়েছি, হটস্পট কাকে বলে। এবারে ধরো আমাদের ভারতবর্ষে, ধরো পুরো ভারতবর্ষে জুড়ে চারদিকটা অন্ধকার, ঠিক আছে, তুমি ভাবো পুরো ভারতবর্ষ চারদিকটা অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে মানে প্রচুর এমন কিছু প্রজাতি আছে যে প্রজাতিগুলো এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, বাট সেইখানে পাওয়া যায় তাদেরকে, সেইগুলোকে আমরা বলবো কি বায়োডাইভার্সিটি হটস্পট। এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন না, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে নরমান মায়ার্স, ঠিক আছে, বিজ্ঞানী নরমান মায়ার্স। এটা আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। দেখো যদি বলা হয় বায়োডাইভার্সিটি তখন ডব্লিউ জি রোজেন, বাট বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটাকে ব্যবহার করেছিল না, সেটা হচ্ছে নরমান মায়ার্স, ঠিক আছে, নরমান মায়ার্স। অনেকবার বলছি কারণ ইম্পর্টেন্ট, এই জন্যই বলছি আমি। তাহলে হটস্পট সম্বন্ধে একটা ক্লিয়ার হলো।
তাহলে এইরকম হটস্পটের সংখ্যা কতগুলি আছে না, হটস্পটের সংখ্যা কিন্তু আমাদের পৃথিবীতে 36টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে এবং আমাদের ভারতবর্ষে 4টি হটস্পট আছে। ঠিক আছে, 4টি হটস্পট আমাদের ভারতবর্ষে আছে, আর পৃথিবীতে কতগুলি আছে? 36টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। দাঁড়াও, দেখো তাহলে হটস্পট গুলি কি কি আছে? হটস্পট, আচ্ছা আচ্ছা তোমাদের একটা কথা আমি বলি, ধরো যেগুলো এন্ডেঞ্জার্ড, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, তাদেরকে কোন বইয়ের মধ্যে লেখা আছে? বলেছো মনে? রেড ডাটা বুক। রেড ডেটা হ্যাঁ, রেড ডেটা বুক পরীক্ষায় কিন্তু এসেছে। রেড ডেটা বুকের মধ্যে প্রশ্ন দিয়ে দিবে যে এন্ডেঞ্জার্ড প্লান্ট আছে, এন্ডেঞ্জার্ড অ্যানিমেল আছে, এন্ডেঞ্জার্ড প্লান্ট অ্যান্ড অ্যানিমেল, তখন কিন্তু রেড ডেটা বুকের মধ্যে এইটাই করে আসবে, এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট প্লান্ট এন্ড এবং অ্যানিমেল দুটোই কিন্তু নথিভুক্ত করা আছে। ঠিক আছে, আর হটস্পটের মধ্যেই ওই এন্ডেঞ্জার্ড প্লান্ট অ্যানিমেল সবই কিন্তু পাবে তুমি, যেমন দেখাচ্ছি তোমাকে, চলে এসো দেখো হটস্পট। তাহলে হটস্পট হওয়ার শর্ত কি না, এন্ডিজম এন্ডেমিজম মানে কি, যেগুলো হচ্ছে সংখ্যা কম আর কি, বলছে কমপক্ষে এই যে পড়বে তোমরা, এক কথায় সংখ্যা কম, যেগুলো পৃথিবীতে যার সংখ্যা একদম কম, ঠিক আছে, যে সমস্ত প্লান্ট, এবং হচ্ছে ডিগ্রি অফ থ্রেট, মানে যে সমস্ত জিনিসগুলো আছে মানে থ্রেটের মধ্যে আছে আর কি, মানে তোমার কমে যেতে পারে বা একদম পৃথিবী থেকে শেষ হয়ে যেতে পারে, সেগুলোকে আমরা হটস্পটের মধ্যে কিন্তু ফেলবো, মানে সে সমস্ত প্রাণীগুলোকে আমরা হটস্পটের মধ্যে কিন্তু ফেলবো আর কি। আচ্ছা, আমাদের ভারতবর্ষকে কি বলা হয়? মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। আমাদের ভারতবর্ষটা কি? একটি মেগা ডাইভার্সিটি কান্ট্রি। তাই ভারতবর্ষকে কি বলা হয়? মেগা ডাইভার্সিটি কান্ট্রি। কারণ 36টা যে হটস্পট আছে তার মধ্যে 4টি হটস্পট আমাদের ভারতবর্ষে আছে। তাহলে ভাবতে পারছো একটা ভারতবর্ষ যেখানে 4টা হটস্পট আছে, মানে হটস্পটের সংখ্যাটা কত বেশি, যেখানে পৃথিবীতে টোটাল কতগুলি আছে? 36টা। 36টার মধ্যে 4টা কিন্তু আমাদের ভারতবর্ষে হটস্পট আছে। সেই হটস্পট গুলির নাম কি কি? তোমাদের কি পরীক্ষা আসবে না, 3টা হটস্পট সঠিক দিল, একটা ভুল দিয়ে দিল, দিয়ে বলবে যে কোনটি হটস্পট আমাদের ভারতবর্ষে নয়। আবার তোমাকে এমন উল্টাপাল্টা হটস্পট দিয়ে দিল, দিয়ে বলছে কোনটি আমাদের হটস্পট, এরকম দিতে পারে। মিউট করবে কি, এরকম মিউট করছো না, কে সাউন্ড কে করছো কত? দেখো হটস্পট গুলি কি কি আছে না, পশ্চিম ঘাট আছে, পশ্চিম ঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা আছে 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে কি না, হিমালয়। হিমালয়টা মনে রাখবে এই হটস্পটের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে ইন্দো বার্মা। 4 নম্বরে কি, সুন্দাল্যান্ড। ঠিক আছে, সুন্দাল্যান্ড এটাও একটা কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট। তাহলে যে হটস্পট গুলি আছে 4টি, বাকি যদি কিছু না পড়তে পারো ছেড়ে দাও, 4টা হটস্পট মনে রাখতেই হবে তোমাকে। ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। ওই যদি বলা হয় স্যার এটা কোথায় কোথায় পড়ছে, তাহলে পশ্চিম ঘাট পর্বতমালা কোথায় আছে না, একদম আমরা গুজরাট থেকে যদি ধরি, যে একদম পশ্চিম উপকূল গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, গোয়া আছে, কর্ণাটক আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে। তাহলে এগুলো সবই কি এর মধ্যে পড়ে আসছে, পশ্চিম ঘাট পর্বতমালা। ঠিক আছে, মানে এর মধ্যে পড়ছে পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে এই সমস্ত যে স্টেট গুলো দেখতে পাচ্ছ এগুলো সবাই আছে। ম্যাপ তোমরা সবাই জানো, ম্যাপ মাথায় থাকলেই কিন্তু বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু 4টা হটস্পটের মধ্যে ওয়েস্টার্ন ঘাট এবং শ্রীলঙ্কা একটা। দ্বিতীয়টা কি বললাম না, হিমালয়। ঠিক আছে, হিমালয়টা কিন্তু একটা হটস্পট। দেখো এখানে দেখো, এই যে আমরা বললাম না ওয়েস্টার্ন ঘাটে দেখো তোমার নিশ্চয়ই পরিচিত তোমাদের, দেখো লাইন টেল ম্যাকাও, এটা কোথায় পাওয়া যায় বলেছিলাম, মনে পড়ছে? লাইন টেল ম্যাকাও কোথায় পাওয়া যায় বলো? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে। হ্যাঁ, ওই যে সাইলেন্ট ভ্যালি, আন্দোলন। হ্যাঁ সাইলেন্ট ভ্যালি ওই নীলগিরিতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু পাওয়া যায়, নীলগিরি, সাইলেন্ট ভ্যালি, আমি তোমাদের পড়েছিলাম মনে করো। হ্যাঁ, আর এগুলো কি লাইন টেল ম্যাকাও, মানে এটা কি কম সংখ্যায় কম আছে, বাট যেখানে আছে অনেক বেশি আছে। ঠিক আছে, মানে যেখানে আছে অনেক বেশি আছে, বাট কিন্তু তুমি ভারতবর্ষে আর কোথায় পাবে না। এই জন্য বলছি ওটাকে একটা হটস্পটের মধ্যে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? হটস্পটটা বুঝো, মানে কি একটা স্টেজের মধ্যে কেউ নেই, যেখানে আছে সেখানে লাইনটা আছে। ঠিক আছে, বুঝে গেল?
হটস্পটটা এবারে ক্লিয়ার হয়েছে? তাহলে লায়নটেল ম্যাকাও পুরো ভারতবর্ষের মধ্যে কোথাও নেই, বাট এক জায়গাতেই আছে, সেটা কোথায়? ওয়েস্টার্ন ঘাটে আছে। ক্লিয়ার? এইরকম ভাবে তুমি একই রকম হিমালয়ে, এই যেমন দেখো স্নো লেপার্ড, স্নো লেপার্ডটা তুমি কোথায় পাবে না আমার ভারতবর্ষে? শুধুমাত্র কোথায় পাবে না, হিমালয়ের মধ্যেই পাবে। ওয়ান হর্ন রাইনো যেটা আছে, এক সিংহ গন্ডার, তুমি কাজিরাঙা পাবে। ঠিক আছে, তুমি তোমার আমাদের যদিও ওয়েস্ট বেঙ্গলে আছে, তো জলদাপাড়া। যেখানে জলদাপাড়াতে যেখানে আছে খুব বেশি আছে আর কি, মানে তুমি আর অন্য জায়গায় তুমি পাবে না এগুলোকে। ঠিক আছে, রেড পান্ডা, রেড পান্ডা তুমি যেখানে আছে দেখবে অনেক জায়গায় আছে, তোমার অনেক বেশি আছে, কিন্তু অন্য জায়গায় বেশি নেই। নর্থ ইস্টে ঠিক আছে, নর্থ ইস্টের দিকে। আচ্ছা, ইন্দো বার্মা, স্নো লিপার্ড হ্যাঁ, তবে দেখো ইন্দো বার্মা যে হটস্পট, ইন্দো বার্মা হটস্পটের মধ্যে পড়ে যাচ্ছে কোন কোন জায়গাগুলো? আসাম পড়ে যাচ্ছে, মেঘালয় পড়ে যাচ্ছে, মণিপুর পড়ে যাচ্ছে, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, হ্যাঁ, মায়ানমার, এগুলো সব কিন্তু পড়ে যাচ্ছে কি ইন্দো বার্মার মধ্যে। ইন্দো বার্মার মধ্যে কি কি আছে এগুলো দেখে নিলে, হ্যাঁ, আর কিছু নেই, মানে এইগুলোই তোমাদের পড়তে হবে যে হটস্পটের সংখ্যা কটি, হটস্পটের নামগুলি, বাস, আর কিছু নেই। এই নাম যদি তোমরা 4টা মনে রাখতে পারো তাহলে তোমাদের হয়ে গেছে, আর কিছু নয়। আচ্ছা, এবারে আমরা দেখে নেবো যে সংরক্ষণ পদ্ধতি, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটিকে কি করে কনজার্ভ করা হবে। দেখো, দুটি জিনিস আমাদেরকে পড়ে রাখতে হবে, একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। আগে বলো তো ইন মানে কি? ইন মানে তো মধ্যে, তাই তো। এক্স মানে কি? মানে যেটা আউট, বাইরে আর কি। ইন সিটু সংরক্ষণটা এটা এই ধরনের সংরক্ষণ, মানে ধরো একটা বাঘকে, সুন্দরবনের বাঘ, তাকে সুন্দরবনের মধ্যেই রাখা হবে, সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। এবার সুন্দরবনের বাঘটাকে তুমি কি করলে? তোমার ঘরে একটা চিড়িয়াখানা তৈরি করেছে, সেখানে নিজে তুমি রেখে দিলে, এইটা হয়ে গেল কি এক্স সিটু সংরক্ষণ। বোঝা গেল? তাহলে আলিপুর চিড়িয়াখানায় আমরা দেখেছি বাঘ আছে, তাহলে আলিপুর চিড়িয়াখানাটা কি হয়ে যাবে না, ওটা হয়ে যাবে এক্স সিটু সংরক্ষণ। ঠিক আছে, তাহলে ইন সিটু মানে, ইন সিটু মানে তার ঘরেই তুমি রাখবে, তার ঘর যেখানে, ঠিক আছে, তার ঘর যেটা সেখানেই তুমি রাখবে, তার ঘরের জিনিস ঘরেই রাখবে। দ্যাট মিনস সে যেখানে জিনিস সেখানেই তাকে রাখছো। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, কাজিরাঙা জাতীয় উদ্যান, গির অরণ্য, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এগুলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, কাজিরাঙা জাতীয় উদ্যান, এই যে গির অরণ্য, এগুলো কেন ঘোষণা করা হলো? ঘোষণা কারণটাই এটা, মানে অ্যাকচুয়াল দেখা যাচ্ছে সুন্দরবনে মানুষের, প্রচুর মানুষ যাতায়াত করছে, এর ফলে কি হচ্ছে, ওখানে যে সমস্ত প্রাণী আছে, একটা বায়োডাইভার্সিটি তৈরি হয়ে আছে তাদের মধ্যে। ঠিক আছে, সেখানে তুমি গেলে, তুমি যে আনওয়ান্টেড পার্সন বাইরে থেকে যে তুমি কিছু বাঘ ধরে নিয়ে চলে আসলে, ঠিক আছে, বা তুমি হাতি কিছু মেরে দিলে, তো এই ব্যাপারগুলো হতেই পারে, যাতে না হয় সেই জন্য কিন্তু সুন্দরবনটাকে টোটাল কি করা হয়েছে না, একটা ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়ে গেল। ঠিক আছে, যে এই ন্যাশনাল পার্কের মধ্যে কেউ মানুষ কিন্তু যাতায়াত করতে পারবে না, তাদের একটা রেস্ট্রিকশন দিয়ে দিল, মানে রেস্ট্রিকশন দিল যে তুমি এইটা কোর জোনে তুমি যেতেই পারবে না, তুমি বাফার জোনে ঘুরতে পারো, ঠিক আছে, বা তুমি সাইডের যে জোন গুলো আছে সেগুলো করতে পারো, বাট তুমি কোর জোনে ঢুকতে পারবে না। বুঝা গেল? একই রকম কাজিরাঙা যে জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান ঘোষণার কারণটা এটাই, যাতে যে জায়গাটা আছে বন, সেটাকে বনটাকে সংরক্ষণ করে রাখা হোক। ঠিক আছে, সেখানে যেন মানুষের এন্ট্রি না হয়। ঠিক আছে, এন্ট্রি হলেও এটা লিমিটেড এন্ট্রি হবে এবং লিমিটেড জায়গা পর্যন্ত এন্ট্রি হবে। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো মনে রাখতে হবে। তাহলে ইনসিটু সংরক্ষণ মানে ঘরের জিনিস ঘরেই রাখছো তুমি, আর ঘরের জিনিসকে নেই তার ঘর থেকে তাকে তুলে নিয়ে যে অন্য জায়গায় রাখো, সেটাকে আমরা কি বলবো, এক্সিটু সংরক্ষণ। যেমন দেখো আলিপুর চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা কি এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে যাচ্ছে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন, এটা মনে রাখবে এক্সিটু সংরক্ষণ। ক্রায়ো প্রিজার্ভেশন, এটা আবার পরীক্ষার জন্য ভিভিআই। ক্রায়ো প্রিজার্ভেশন এটাও কিন্তু একটা এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল কি না, তরল নাইট্রোজেনে -196°C তাপমাত্রায় শুক্রাণু, ডিম্বাণু বা বীজকে কি করা হচ্ছে না, সংরক্ষণ করে রাখা হচ্ছে, প্রিজার্ভ করে রাখা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, ক্রায়ো প্রিজার্ভেশন। ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ বলা হয় এটাকে, ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। আচ্ছা, বোঝা গেছে চ্যাপ্টারটা, মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, এবার তাহলে বোঝা গেলে প্রশ্নগুলো তোমরা উত্তর দাও। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইকোলজি, আর্নেস্ট হ্যাকেল। আচ্ছা, ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইকোসিস্টেম, ঠিক আছে, ইকোসিস্টেমকে ট্রান্সফর্ম করি। হ্যাঁ, সিস্টেমটা ট্রান্সফর্ম হচ্ছে, এরকম মনে রাখবে, সিস্টেমটা ট্রান্সফর্ম হবে। আচ্ছা, প্রোডিউসার,
First. Producer occupy which topical level? ফার্স্ট First. First. দেখেছো কি গল্প করছে, মিউট করে, আচ্ছা মিউট রাখো, সবাই মিউট রাখো, কাউকে বলার দরকার নেই। দেখো তো কে গল্প করছে, নামটা একটু বলো তো দেখি। ধর ডিস্টার্ব করে তো ক্লাস করা যাবে না। আচ্ছা, বিয়োজক, বিয়োজকদের কি বলা হয়? বলে দিয়েছি যে স্ক্যাভেঞ্জার অফ নেচার বলা হয়। Scavengers of nature. nature. হ্যাঁ, আচ্ছা, এই যে 10% সূত্রটা, 10% সূত্রটা কিসের সঙ্গে সম্পর্কিত? এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো। Energy হ্যাঁ, শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ। হ্যাঁ, শক্তি প্রবাহ। আমি বলেই দিয়েছি এটা হচ্ছে শক্তি প্রবাহ। আচ্ছা, তারপরটা ইউনিডাইরেকশনাল। এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম কেমন হয়? unidirectional. হ্যাঁ, Unidirectional. আমি বলে দিলাম যে একমুখী প্রবাহ হয়, তাই তো? বায়োডাইভার্সিটি ওয়াজ ইন্ট্রোডিউসড। একমুখী প্রবাহ। স্যারকে বলতে দাও। হ্যাঁ, আচ্ছা, দ্য টার্ম বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? প্রবর্তক কে করেছিল? ডাব্লিউজি রোজেন। আচ্ছা, এই যে হটস্পট, হটস্পট শব্দটি কে প্রথম ব্যবহার করেছিল? বায়োডাইভার্সিটি হটস্পট নরমান নরমাল মায়ার। Norman Myers. নরমান মায়ার্স। আচ্ছা, টোটাল হটস্পটের সংখ্যা কত? 36, 36টা। 36. হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পট আর অ্যাসোসিয়েট উইথ ইন্ডিয়া? আমি বলেছি চারটা আছে। Which of the following এক্সাম্পল অফ ইন সিটু কনজারভেশন, ইন সিটু সংরক্ষণের মধ্যে কোনটি পড়ছে? কাজিরাঙ্গা কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট। হ্যাঁ, দেখো ওই যে জু, চিড়িয়াখানা, আমি বললাম এটা ইন সিটুর মধ্যে পড়ছে না। Ex-situ। বোটানিক্যাল গার্ডেন এক্সিটু, টুডে কনজারভেশন এক্সিটু, তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা কি হবে? ইন সিটুর মধ্যে পড়ে যাচ্ছে। প্রোডিউসার, স্যার ক্রায়ো প্রিজার্ভেশনটা কি? ক্রায়ো সংরক্ষণ হচ্ছে তরল নাইট্রোজেনে, ঠিক আছে, ডিম্বাণু, শুক্রাণু, ঠিক আছে, বা বীজকে কি করা হচ্ছে? সংরক্ষণ করে রাখা হচ্ছে, এটাকে আমরা ক্রায়ো প্রিজার্ভেশন বলবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, উৎপাদক সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? বলো, সৌরশক্তি Chemical energy. কেমিক্যাল এনার্জি। রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি এবং একটা কি বলেছিলাম? একটা কি বলেছিলাম? স্থিতিশক্তি। স্থিতিশক্তি. রাসায়নিক শক্তি, বা তুমি দেখতে পাবে স্থিতি শক্তি। স্ট্যাটিক এনার্জি। আচ্ছা, which is not an Indian biodiversity hotspot? কোনটা ভারতের বায়োডাইভার্সিটি? Amazon basin. Amazon basin. আচ্ছা, ক্রায়ো প্রিজার্ভেশন ইজ ডান এট কত টেম্পারেচারে? -190. -196 degrees centigrade. হ্যাঁ, এবং এটা কিসে? তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয়। Total nitrogen. তরল নাইট্রোজেন, তরল নাইট্রোজেন। হ্যাঁ, বোঝা গেল? তাহলে চ্যাপ্টারটা কি খুব কঠিন ছিল? কঠিন আছে, কিন্তু পরে যখন পড়াবো দেখবে তখন আরো কঠিন হবে। এটা তোমাদের একদম বেসিকটা দিয়ে দিলাম, এই বেসিকটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। চলো।